এখান থেকে পরীক্ষায় 1-2 মার্কসের প্রশ্ন চলে আসে। এখান থেকে পরীক্ষা হচ্ছে 1-2 মার্কসের প্রশ্ন চলে আসে এবং হচ্ছে আমাদের এমসিকিউটা চলে আসে খুব বেশি বেশি করে। এজন্য আজকের টপিকটা ওই ক খ এর জন্য না হলেও মানে গ ঘ এর জন্য না হলেও বা সৃজনশীল প্রশ্নের জন্য না হলেও আমাদের হচ্ছে এমসিকিউ কিন্তু একটা এমসিকিউ 1 মার্কস হচ্ছে। এখান থেকে ধরো 5টা এমসিকিউ চলে আসলো, তুমি ধরো 2টা 3টে না পারলে তো তোমার মার্কস কমে গেল। যেহেতু আমরা এর জন্য আজকের ক্লাসটা আমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ক খ এর জন্য। আজকে আমরা পড়বো রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমরি। রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমরি। মানে হচ্ছে আমরা একটু রেজিস্টারের আমরা একটু সংজ্ঞাটা আগে লিখে নেই, তারপরে আমি বুঝাইতেছি সব। কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি ডিজিটাল বর্তনী, কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি ডিজিটাল বর্তনী যা ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখে তাকে রেজিস্টার বলে। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, রেজিস্টারের কাজ কি? একটা জিনিস বুঝতে পারলাম, রেজিস্টারের কাজ হচ্ছে ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখা। ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখা। আমরা একটা বিষয় পূর্বেই ক্লিয়ার হয়েছি, যেখানেই ডেটাটাকে সংরক্ষণ করে রাখা লাগবে সেখানেই আমার ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হবে। আমরা ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ বা ডি টাইপ ফ্লিপ ফ্লপের সময়, আচ্ছা তার পূর্বে, আচ্ছা রেজিস্টারের পূর্বে আমাদের মেবি টগল ফ্লিপ ফ্লপটাকে আমাদের দেখানো হয়েছিল লাস্ট ক্লাসে। টগল ফ্লিপ ফ্লপ, ওকে আমাদের হচ্ছে, ওকে ওকে আমাদের হচ্ছে টগল ফ্লিপ ফ্লপটা দেখানো হয় নাই। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ দেখানো হয় নাই। ফলে আমি একটু রেজিস্টার বোঝানোর পূর্বে আমার একটু টগল ফ্লিপ ফ্লপে আমার একটু হালকা একটু বোঝানোর আছে। ওটা না বুঝিয়ে আমি হচ্ছে ভুলে গেছিলাম যে আমাদের টগল ফ্লিপ ফ্লপ বোঝানো হয়েছে কিনা। তাহলে আমরা রেজিস্টার প্রসঙ্গে একটু পরে আসতেছি। আমরা আগে একটু টগল ফ্লিপ ফ্লপটা বুঝাই নেই, তারপরে আমি চলে আসি। আচ্ছা, টগল কথাটার মানে আমরা লাস্ট ক্লাসে বুঝেছিলাম। আফিয়া একটু মাইক্রোফোনটা অন করো তো। আফিয়াতুজ জাহরা। স্যার ভালো আছেন আপনি স্যার? হ্যাঁ এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন টগল কথার মানে কি স্যার? লাস্ট ক্লাসে বুঝেছিলাম যে টগল কথার মানে কি। টগল কথার মানে হচ্ছে উল্টে যাওয়া। উল্টে যাওয়া, হ্যাঁ। মানে যে রেজাল্টটা থাকবে সেটাকে উল্টে দেবে। জিরো থাকলে ওয়ান বানাই দিবে আর ওয়ান থাকলে জিরো করে দেবে নাকি? এই জিনিসটি তোমার টগল ছিল না? আচ্ছা হ্যাঁ, তাহলে একটু ভুলে গেলে তো চলবে না। টগল মানে হচ্ছে উল্টে দেওয়া, ফ্লিপ করে দেয়া, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো আমাদের টগল ফ্লিপ ফ্লপ, আমরা ডাটা ফ্লিপ ফ্লপটা আমরা দেখছিলাম, আমরা ডাটা ফ্লিপ ফ্লপে দেখছিলাম এই রকমের। দেখো আমরা ডাটা ফ্লিপ ফ্লপে দেখছিলাম একটা জেকে ফ্লিপ ফ্লপ ছিল আমাদের। এই হচ্ছে একটা জেকে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ। আমরা ডাটা ফ্লিপ ফ্লপ দেখছিলাম, আমাদের একটা জেকে ফ্লিপ ফ্লপ ছিল। আমরা করছিলাম কি, এখানে একটা নট গেটের মাধ্যমে কাজটা করছিলাম। এখানে যদি ওয়ান প্রবেশ করাইতাম তাহলে এইখানে যাইতো ওয়ান, এটা এসে নট গেটের মাধ্যমে জিরো হয়ে তারপরে প্রবেশ করতো। আমরা কিউ থেকে রেজাল্ট নিতাম, কিউবোর্ডটা থেকে আমরা কখনোই রেজাল্ট নিতাম। দিস আমাদের ডাটা ফ্লিপ ফ্লপ। ডাটা ফ্লিপ ফ্লপ এখানে ওয়ান দিলে এইখানে যেহেতু ওয়ান, এটাকে নট গেটের মাধ্যমে জিরো করে তারপর আমি এইখানে জিরো প্রবেশ করাইতাম। মানে একটা ঢুকবে, আমরা দিতাম একটা, কিন্তু সে একটা ঠিক রাখতো আর একটাকে উল্টে তারপর অন্যটা প্রবেশ করাই যেত। এর আমার সুবিধাটা ছিল কি, এর আমার সুবিধাটা ছিল আমি ওয়ান কে প্রবেশ করাইলে এই কিউ থেকে আমি ওয়ানই পাইতাম। আবার আমি যদি জিরো কে প্রবেশ করাইতাম তাহলে কিউ তে আমি জিরো পাইতাম। মানে যা প্রবেশ করাইতাম
রেজাল্ট এসে তাই ধরে রাখতো, এটা ছিল আমাদের ডাটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আজকে আমরা দেখবো টগল ফ্লিপ ফ্লপ। একটা টগল ফ্লিপ ফ্লপ আসলে কিভাবে তৈরি হয়, এটা ছিল আমাদের ডাটা ফ্লিপ ফ্লপ। ডাটা ফ্লিপ ফ্লপ ছিল আমাদের এটা। আমরা আজকে শিখতেছি টগল ফ্লিপ ফ্লপ। টগল ফ্লিপ ফ্লপ আমরা করি কি, একটা জেকে ফ্লিপ ফ্লপ আমাদের হাতে থাকে। এটা হইছে ধরো একটা জেকে ফ্লিপ ফ্লপ, এটা হইছে আমাদের ক্লক পালস। আচ্ছা, এইখানে আমরা করি কি, ডিরেক্ট কোনো নট গেটের সহযোগিতা না নিয়ে আমি হচ্ছে ডিরেক্ট ইনপুটটাকে প্রবেশ করাই দিই। কোনো নট গেটের হচ্ছে আমি হেল্প না নিয়ে ডিরেক্ট ইনপুটটা যেতেও যা ঢোকে কেতেও তাই ঢোকে, আমরা এরকম করে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপটা তৈরি করি, যেতেও যা ঢুকবে আর কেতেও সেম জিনিসই প্রবেশ করবে। এখন দেখো, তুমি এখানে যদি জিরো দাও, যেহেতু তোমার একটা ইনপুট, তুমি হয় জিরো দেবা অথবা অন দিবা, দুইটার তুমি যে কোনো কিছু একটা দিবা, হয় জিরো দিবা নতুবা তুমি অন দিবে। দেখো, যদি তুমি এখানে জিরো দাও, জিরো দিলা, তাহলে জিরো দিলে এই দিকেও ঢুকলো জিরো, এই দিকেও ঢুকলো জিরো। আচ্ছা, এখন হচ্ছে একটু আহ আফিফে আলম ঐশী, একটু মাইক্রোফোনটা অন করো তো। আফিফে আলম ঐশী, কি হইল ওর? ওর নেটে এমনিতে একটু সমস্যা ছিল, অনেকক্ষণ ধরে ঢুকতে পারতেছিল না। আচ্ছা দেখো, আমরা যদি একটু জে কে ফ্লিপ ফ্লপ আমরা যদি একটু ট্রুথ টেবলে চলে যাই, দেখো এই জে কে ফ্লিপ ফ্লপ আমরা যদি ট্রুথ টেবলে যদি আমরা একটু চলে যাই, দেখো জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবলে যখন জিরো জিরো ছিল তখন ছিল নো চেঞ্জ। জে কে ফ্লিপ ফ্লপে যখন জিরো জিরো ছিল তখন ছিল নো চেঞ্জ। জে কে ফ্লিপ ফ্লপে যখন জিরো জিরো ছিল তখন ছিল নো চেঞ্জ। আর হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপে যখন ওয়ান অন ছিল তখন ছিল টগল। একটু খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপে যখন জিরো জিরো ছিল তখন ছিল নো চেঞ্জ, আর যখন ওয়ান অন ছিল তখন ছিল টগল। এখন তুমি খেয়াল করে দেখো, এইখানে তুমি যখন জিরো কে প্রবেশ করাইছিলা, এইখানে তুমি যখন জিরো কে হয় তুমি যেহেতু তোমার একটা মাত্র ইনপুট, হয় তুমি জিরো দেবা নতুবা তুমি অন দেবা। তুমি যখন জিরো দিচ্ছ তখন এই পেশও ঢুকতেছে জিরো, আবার এই পেশও এসে ঢুকতেছে জিরো। তাহলে যখন তুমি জিরো জিরো দিচ্ছ তখন তুমি কোনো চেঞ্জ পাইতেছো না, পূর্বে যা থাকতেছে তাই পাইতেছো। আর যখন তুমি অন দিচ্ছ, যখন তুমি এখানে ওয়ান দিচ্ছ তখন এইখানেও ঢুকতেছে ওয়ান, আর এইখানেও চলে আসতেছে ওয়ান। তখন কি ওয়ান অনের জন্য এটা ফ্লিপ করবে বা টগল করবে, মানে উল্টে যাবে। তাহলে আমরা যদি একটা টগল ফ্লিপ ফ্লপের আমরা যদি একটা ট্রুথ টেবল যদি দেখি, একটা টগল ফ্লিপ ফ্লপে দেখো কি থাকে, একটা মাত্র ইনপুট থাকে, কিন্তু একটা মাত্র ইনপুট থাকে, সেই ইনপুটটা আমরা ধরে নিচ্ছি টি। টি হচ্ছে সেই ইনপুটটা, টগলের টি। এখন টি এর মান জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে। টি এর মান যখন জিরো হয় তখন যেতেও ঢোকে জিরো, কেতেও ঢোকে জিরো, যেতেও জিরো কেতেও জিরো। আর জেকে ফ্লিপ ফ্লপ আমরা দেখছি যেতে জিরো কেতে জিরো ঢোকলে নো চেঞ্জ হয়। ফলে টি এর মান যখন জিরো তখন আমরা কিউ এ রেজাল্ট পাবো কি, নো চেঞ্জ। আর যখন হচ্ছে আমাদের টি এর মানটা ওয়ান, যখন হচ্ছে আমাদের টি এর মানটা ওয়ান তখন এই দিকেও গেল ওয়ান, এই দিকেও চলে আসলো ওয়ান, কারণ সেম জিনিসই এখানে চলে আসলো ওয়ান ওয়ান। তখন কি এটা টগল করবে, তার মানে তখন এটা টগল করবে কিউ এর মানটা। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার এটা? কার কোনো সমস্যা আছে এতে? মানে আমরা টগল ফ্লিপ ফ্লপে কি পেয়ে, আমি একটা মাত্র ইনপুট নেই এবং সেটার সাথে আমরা ডাটা ফ্লিপ ফ্লপের সাথে নট গেট যুক্ত করে ঢুকিয়েছিলাম, কিন্তু টগল ফ্লিপ ফ্লপে কোনো নট গেট থাকে না। ফলে আমি যখন এখানে যখন জিরো দেবো তখন এইখানেও জিরো, এইখানেও জিরো। আমি যখন ওয়ান দেবো তখন এইখানেও ওয়ান, এইখানেও ওয়ান। ফলে হচ্ছে হয় তোমার টগলে জিরো দিলে জেকে ফ্লিপ ফ্লপের জিরো জিরো পাইতেছে, জিরো জিরো, ফলে রেজাল্ট আসছে নো চেঞ্জ। আর টি এর মান যখন ওয়ান দিচ্ছি তখন যেতে ওয়ান কেতে ওয়ান, তখন হচ্ছে টগল করবে। আচ্ছা, আমরা কারো কোনো সব প্রশ্ন আছে এই ব্যাপারটাই? ফলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তুমি আহ, আহ, আমি বারবার কিন্তু বলতেছি এই জায়গাটায় হচ্ছে তুমি স্কিপ করলেও কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই ইসের ব্যাপারটায় স্কিপ করলেও হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ফ্লিপ ফ্লপটা। কিন্তু আমাদের রেজিস্টারটা হচ্ছে 2 মার্কস, 1 মার্কস এবং এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কি টগল ফ্লিপ ফ্লপটা মোটামুটি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এতে? ওকে, তাহলে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি রেজিস্টারের মধ্যে। আমরা রেজিস্টার আমরা
হচ্ছে আমি প্রথমে বলি রেজিস্টারে চলে গেছিলাম হচ্ছে আমরা ইসের জন্য। আমি ভাবছিলাম যেটা পড়ানো হয়ে গেছে। ওকে, দেখো আমাদের দেখি আমরা আমরা চলে আসবো রেজিস্টারে। এর পরের টপিক হচ্ছে আমাদের রেজিস্টার। তোমরা যদি বইয়ের ভিতরে তোমরা যদি দেখো খেয়াল করো, বইয়ের ভিতরে আমরা যদি খেয়াল করি এর পরের টপিক হচ্ছে আমাদের রেজিস্টার নিয়ে কথাবার্তা বলছে। ফ্লিপ ফ্লপের পরে এই দেখো ফ্লিপ ফ্লপ শেষ, ফ্লিপ ফ্লপ শেষ, রেজিস্টার শুরু, এই যে রেজিস্টার শুরু। আচ্ছা তাহলে আমরা রেজিস্টার নিয়ে যদি কথাবার্তা বলি, রেজিস্টারের আমরা যে সংজ্ঞাটা দিছিলাম, আমি হচ্ছে ওই সংজ্ঞাটা আবার হচ্ছে আমি একটু লেখাই দিই, কারণ তাহলে আমরা পড়ানো সুবিধা হবে। রেজিস্টার, রেজিস্টারের সংখ্যাটা ছিল কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত, কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত ডিজিটাল বর্তনী কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত ডিজিটাল বর্তনী যা ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখে, যা ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে রাখে তাকে রেজিস্টার বলে। আমি বোঝাবো, আগে যারা লেখো নাই তারা হচ্ছে এটার সংখ্যাটা একটু লিখে নাও। তার মানে রেজিস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার কাজ হচ্ছে কি ক্ষণস্থায়ীভাবে ডেটাকে সংরক্ষণ করে রাখবে। ক্ষণস্থায়ীভাবে ডেটাকে সংরক্ষণ করে রাখা মানে কি অল্প সময় ধরে সেই ডেটাকে সংরক্ষণ করে রাখবে অল্প সময়ের জন্য, 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট, তারপর সেই ডেটাকে আবার ইরেজ করে দেবে বা ভ্যানিশ করে দেবে। অল্প একটু সময়ের জন্য ডেটাটাকে সংরক্ষণ করে রাখার জন্য হচ্ছে যে ডিভাইস বা যে বর্তনী ব্যবহার করে তাকে বলা হয় রেজিস্টার। আমরা জানি ডেটা সংরক্ষণ করে রাখতে হইলেই আমার ডি ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে ডেটা সংরক্ষণ করে রাখা। আমরা ডি ফ্লিপ ফ্লপে দেখছিলাম 1 দিলে সে 1 কে সংরক্ষণ করে রাখছিল, 0 দিলে সে রেজাল্ট নিয়ে 0 কে সংরক্ষণ করে রাখছিল। ফলে যেখানেই হচ্ছে ডেটাটাকে সংরক্ষণ করে রাখা লাগবে সেখানে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ দরকার হবে। সেটা অল্প সময়ের জন্য সংরক্ষণ করে রাখুক আর অনেক বেশি সময়ের জন্য সংরক্ষণ করে রাখুক, সংরক্ষণ করে রাখার মানেই হচ্ছে কি সেখানে ফ্লিপ ফ্লপটা লাগবেই। এখন দেখো রেজিস্টারটা হচ্ছে কি, আমার দেখো রেজিস্টার মেমোরির মধ্যে তফাৎ। মেমোরিটা হচ্ছে পার্মানেন্টলি ডাটা সংরক্ষণ করে রাখে। দেখো তুমি একটা ফোন মেমোরির কথা চিন্তা করো, তুমি একটা গান যতক্ষণ পর্যন্ত ডিলিট না দাও, তুমি একটা গান যতক্ষণ পর্যন্ত ডিলিট না দাও ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মেমোরি ওই গানটাকে ধরে রাখে। যখন হচ্ছে তুমি ডিলিট দাও তখন হচ্ছে ওই মেমোরিটা গানটাকে হচ্ছে মানে ডিলিট করে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে, আচ্ছা শুনতে পাচ্ছ সবাই? আমাদের মেমোরি আর রেজিস্টারের মধ্যে তফাৎ কি? মেমোরিটা হচ্ছে পার্মানেন্টলি ডাটা ধরে রাখে, যেমন আমাদের ফোন মেমোরি তুমি যতদিন রাখতে চাও ততদিন সে রেখে দিবে, তুমি যখন ডিলিট দেবে তখন সে যাবে, মানে পার্মানেন্টলি ডাটাটাকে ধরে রাখে। আর রেজিস্টার হচ্ছে কি অল্প একটু সময়ের জন্য ডাটাটাকে ধরে রাখে, অল্প একটু সময়ের জন্য। আচ্ছা এখন দেখো আমরা এর ভিতরে আসলে বিষয়টা আমাকে বুঝে আসবে এই প্রকারভেদ। এখন আমরা চলে যাই একটু প্রকারভেদ, এটার ইউজ হয় কোথায় আমরা ধীরে ধীরে দেখতে থাকবো, কোনো সমস্যা নেই। প্রকারভেদ, এর প্রকারভেদের মধ্যে একে দুইটা জিনিসের ভিত্তিতে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনের ভিত্তিতে আর একটা হচ্ছে কাজের ভিত্তিতে। গঠনের ভিত্তিতে প্রকারভেদ হচ্ছে গঠনের ভিত্তিতে, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্যারালেল রেজিস্টার, এটার আর একটা নাম হচ্ছে প্যারালেল লোড রেজিস্টার। তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে যদি প্যারালেল রেজিস্টার চলে আসে তাইলেও যেই কথা বোঝাবে, প্যারালেল লোড রেজিস্টার বললেও সেম কথাই বোঝাবে। ফলে হচ্ছে প্যারালেল, এটা তুমি বাংলায়ও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো। প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল, হ্যাঁ, প্যারালেল রেজিস্টার বা প্যারালেল লোড রেজিস্টার। আর দ্বিতীয়টা হচ্ছে সিরিয়াল রেজিস্টার। একটা আমরা যারা সায়েন্স পড়ে আসছি আমরা জানি হয় সমান্তরাল হয় না হয় শ্রেণী হয়। সিরিয়াল মানে হচ্ছে শ্রেণী,
আর প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল। দুই ধরনের কানেকশন থাকতে পারে। একটা হচ্ছে প্যারালেল, আমি বারবার বলতেছি এটা শুধু এমসিকিউ এর জন্য ওদের ইম্পর্টেন্ট, সো একটু মনে রাখার আমরা ট্রাই করব। সিরিয়াল রেজিস্টার, এর আরেকটা নাম হচ্ছে শিফট রেজিস্টার। সিরিয়াল রেজিস্টারের আরেকটা নাম হচ্ছে শিফট রেজিস্টার। এটা হচ্ছে আমাদের গঠনের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার বা প্যারালাল লোড রেজিস্টার, একটা হচ্ছে সিরিয়াল রেজিস্টার বা শিফট রেজিস্টার। আচ্ছা, এরপরে আসি কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে অনেক ধরনের হচ্ছে আমাদের রেজিস্টার আছে। তোমাদের বইতে 7টা বা 8টা রেজিস্টার নিয়ে কথা বলছে, এজন্য আমি কাজের ভিত্তিতে ওই 7টা নিয়েই কথা বলতেছি। একটা হচ্ছে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর রেজিস্টার। এটা ইংরেজিতে তোমরা বাংলায়ও লিখতে পারো অ্যাকুমুলেটর। হ্যাঁ, আমরা কিন্তু অপটিক, অকুলোমোটর এরকমের নামগুলোর সাথে আমরা পরিচিত স্নায়ুতন্ত্রে, যারা হচ্ছে আমরা সায়েন্স পড়ে আসছি, অথবা যারা বিজ্ঞান পড়ছি, সায়েন্সের বাইরে আছি, তারাও আমরা এগুলো সম্পর্কে মোটামুটি জানি। তো আমাদের মনে রাখতে হবে অ্যাকুমুলেটর রেজিস্টার। আর 2 নম্বরে হচ্ছে মেমোরি বাফার। একটা হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার, আর একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। একটা হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার, আর একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। দুইটাকে আমি একটার মধ্যে প্রবেশ করে দিলাম, মেমোরি রিলেটেড যেহেতু। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। এগুলো একটু লিখে নাও, আমি প্রত্যেকটা সম্পর্কে বর্ণনা দেব, কোনটা কোন কাজে লাগে, কেন লাগে, সবগুলোই আমি বলবো, যাতে তোমাদের হচ্ছে পরীক্ষায় এমসিকিউ সলভ করার জন্য সুবিধা হয়। বলো। হ্যাঁ, মেমোরি বাফার, বাফার, মেমোরি বাফার অথবা মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, মানে দুইটা দুইটা, মেমোরি বাফার কমা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মানে এই ধরনের দুই ধরনের। এরপর হচ্ছে প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার, তারপর হচ্ছে স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, তারপরে হচ্ছে ফ্ল্যাগ অর স্ট্যাটাস রেজিস্টার। এগুলো যে মুখস্থ করা লাগবে এরকমটা কিন্তু না, আমাদের পরীক্ষায় চলে আসবে এমসিকিউ যে কোনটার কাজ কি। আমাদের শুধু মনে রাখতে হবে যে কোন কাজ কে করতেছে, জাস্ট এই ইনপুট আউটপুট রেজিস্টার। এরপর হচ্ছে এই 4 নম্বরটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এস টি এ সি কে, এস টি এ সি কে, স্ট্যাক পয়েন্টার, পি ও আই এন টি ই আর, পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। আর 7 নম্বর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। তোমাদের বইতে টোটাল 8 ধরনের রেজিস্টার নিয়ে কথা বলছে কাজের ভিত্তিতে। আমি 2টা রেজিস্টারকে একটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মেমোরি বাফার আর মেমোরি অ্যাড্রেস, ফলে আমার হচ্ছে 7টা। আচ্ছা, আমি বারবার বলি এটাকে একদম যে তোমার খুবই ইম্পর্টেন্ট গগনের জন্য, মানে 3-4 মার্কসের জন্য, সেটা হচ্ছে আমাদের ওই ফুলাডার, হাতাঘার এবং হচ্ছে বাইনারি পর্যন্ত এগুলো শেষ। এরপরে আমরা ফ্লিপ ফ্লপ থেকে যেটা শুরু করছি, রেজিস্ট রেজিস্টার রেজিস্টার রেজিস্টার, টি ই আর, রেজিস্টার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখবো এটা একটু তুলে নাও, তারপর আমি সবগুলোর কাজের বর্ণনা দিচ্ছি। প্রথমে দেখাবো, তাহলে দেন হচ্ছে আমি দেখাবো গঠনের ভিত্তিতে। তাহলে প্রথমে আমি চলে আসি কাজের ভিত্তিতে। আচ্ছা, আমি একটা কাজের কথা চিন্তা করি। তোমার হাতে ধরো একটা ক্যালকুলেটর আছে। এখন একটা ক্যালকুলেটর নিয়ে, একটা ক্যালকুলেটরও তো একটা ডিজিটাল ডিভাইস, ফলে ক্যালকুলেটরও যেই পদ্ধতি ফলো করে চলবে, ক্যালকুলেটর হচ্ছে যেই পদ্ধতি ফলো করে চলবে, তোমার কম্পিউটারও সেম পদ্ধতি ফলো করে চলে, তোমার ফোন সেটাও সেম পদ্ধতি ফলো করে চলে, তোমার এসি সেম পদ্ধতি ফলো করে চলে, মানে হচ্ছে সকল ডিজিটাল ডিভাইস বুলিয়ান অ্যালজেব্রা ফলো করে চলে। এখন দেখো এই ক্যালকুলেটর তুমি, তার মানে ক্যালকুলেটর দিয়ে দেখানো মানে কম্পিউটার দিয়ে দেখানো একটা একই রকমের। এটা তুমি 5+6+9+12+17+79+36 যা ইচ্ছে তা কতগুলো যোগ দিলা, যোগ দিয়া তুমি যখন সমান বাটন প্রেস করবে তখন হচ্ছে এগুলোর তোমার রেজাল্ট দেখাবে। আমরা এই প্রসিডিউরটা কিন্তু
3 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টে যখন আমি সংখ্যা পদ্ধতি পড়াইছি তখন কিন্তু আমার এই প্রসিডিউরটা আমি দেখছিলাম। কিভাবে আমরা এই প্রসিডিউরটা আমরা দেখছিলাম? প্রসিডিউরটা ছিল আমাদের এই রকমের যে যখন হচ্ছে আমি এইগুলো লিখলাম 5 যোগ 9 যোগ 17 যোগ 29 যোগ আরো 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 এইগুলো যখন আমরা লিখতেছিলাম তখন আমরা কি জানি কম্পিউটারের মধ্যে কতগুলো মেমোরি আছে, প্রথমে এই ডাটাগুলোকে নিয়ে সেই মেমোরিতে রেখে দেয়। এই বিষয়টা আমরা জানি যে প্রথমে এই ডাটাগুলোকে নিয়ে মেমোরিতে রেখে দেয়। ফলে মেমোরির এই হচ্ছে ধরো একটা ভাগ, এই ভাগের মধ্যে 8টা স্লট আছে, ভাগের মধ্যে 8টা স্লট আছে। এই হচ্ছে আমার একটা ভাগ যার মধ্যে 8টা স্লট আছে, এই হচ্ছে আমার একটা ভাগ। এই হচ্ছে আমার আরেকটা ভাগ যার মধ্যে 8টা স্লট আছে, এই হচ্ছে আমার আরেকটা ভাগ যার মধ্যে 8টা স্লট আছে, এই হচ্ছে আমার আরেকটা ভাগ যার মধ্যে 8টা স্লট আছে। এর ভিতরে প্রত্যেকটার মধ্যে 8টা করে স্লট আছে। কারণ আমরা জানি মেমোরি, মেমোরি কতগুলো স্লট থাকে, মেমোরি হচ্ছে এই রকমের, এটা আমরা দেখছিলাম পূর্বেই। কম্পিউটারের মেমোরি হচ্ছে এরকম কতগুলো স্লট স্লট তৈরি করে থাকে। 8টা স্লট নিয়ে আবার একটা ভাগ গঠন হয়, যেন 8 বিট করে করে রাখতে পারবে, না হলে মোটেও রাখতে দেবে না। তাহলে এই হচ্ছে 8 বিটের একটা ভাগ, এইটা হচ্ছে 8 বিটের সেকেন্ড একটা ভাগ। প্রত্যেকটার মধ্যে 8টা করে বিট আছে। আমি হচ্ছে সবগুলো দেখাইলাম না, তাইলে আবার টাইম লেগে যাবে। এখন দেখো এই 8টা ভাগ নিয়ে এক মানে 8টা স্লট নিয়ে যে একটা ভাগ গঠিত হইলো, এই ভাগের একটা অ্যাড্রেস থাকে। ধরো এইটা হইছে 105 নম্বর ভাগ, এইটা হইছে 235 নম্বর ভাগ, এইটা হচ্ছে 357 নম্বর ভাগ। আমি জাস্ট, যদিও এই ভাগগুলো সবসময় এরকমই থাকে, এটা হচ্ছে 105, এটা হচ্ছে 106, এটা হচ্ছে 107, আমি বিভিন্ন জায়গায় দেখলাম এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা, আমি বিভিন্ন জায়গায় চিন্তা করলাম। দেখো এটা হচ্ছে 105 নম্বর স্লট, এটা হচ্ছে মানে ভাগ, এটা হচ্ছে 235 নম্বর। এটা একটা অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস যদি না থাকে তাহলে ঝামেলাটা কি আমরা একটু পরে দেখবো। 357, এটা হইলো ধরো 445, এটা হচ্ছে ধরো 501, এটা হচ্ছে ধরো 219 নম্বর ভাগ। এরকমের অনেকগুলো ভাগ থাকবে। কারণ আমরা জানি 1 জিবির একটা মেমোরিতে 80 কোটি স্লট থাকে। কারণ 1 জিবির একটা মেমোরি 80 কোটি বিট সে ধরে রাখতে পারে। ফলে 80 কোটি তার স্লট থাকা লাগবে। এরকম 8টা 8টা স্লট নিয়ে তাহলে আমার 10 কোটি ভাগ গঠন হবে। ফলে হচ্ছে এরকমের অসংখ্য ভাগ থাকবে, প্রত্যেকটা ভাগের একটা করে অ্যাড্রেস থাকবে, হচ্ছে 105 নম্বর, 235 নম্বর, এরকম করে করে। এখন দেখো যখন হচ্ছে তুমি এই 5 যোগ 9 যোগ 17 যোগ 29 যখন এই সংখ্যাগুলো লিখতেছো, তখন এই 5কে 8 বিট বানাইয়া তারপর 105 নম্বর ভাগে ধরো রাখলো, 9কে 8 বিট বানাইয়া 9 এর বাইনারিটাকে 8 বিট বানাইয়া ধরো 219 নম্বর স্লটে রাখলো। এটা ডিপেন্ড করে কোন কোন ভাগটা এখন ফাঁকা আছে, যখন যেই ভাগ ফাঁকা পায় তখন সেই ভাগে নিয়ে রাখতে হবে, কোনো সিকোয়েন্স মেনটেন করে না। যেমন 9 রে যে এইখানেই রাখবে এরকম কোন কথা, 9 রে নিয়ে যে কোনো জায়গায় যেখানে ফাঁকা হবে সেখানে রেখে দেবে। তাহলে দেখো 17কে নিয়ে সাপোজ সে 357 মধ্যে রেখে দিল। এখন এই 29কে নিয়ে সাপোজ সে 501 নম্বর ভাগের মধ্যে রেখে দিল। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? এখন দেখো, এখন একটা থাকে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে একটা রেজিস্টার, এটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার। এর এই কাউন্টার, এই কাউন্টার হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপ, এই কাউন্টারটা হচ্ছে কতগুলো ফ্লিপ ফ্লপ। তা আমরা পূর্বেই দেখছি, আমরা জানি সকল রেজিস্টারই হচ্ছে কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয় করতে। তাহলে এটা ধরো 1 2 3 4 এই 5টা ফ্লিপ ফ্লপ নিয়ে ধরো একটা রেজিস্টার গঠন হয়েছে, যার নাম হচ্ছে কি প্রোগ্রাম কাউন্টার। এখন দেখো এর কাজ হচ্ছে, আচ্ছা প্রথম ডাটাটা কত নম্বর মেমোরির মধ্যে ঢুকছে? 105 নম্বর মেমোরির মধ্যে। ফলে সে এখানে 105 রাখবে। আচ্ছা সেকেন্ড ডাটাটা কত নম্বর মেমোরির মধ্যে ঢুকছিল? 219 নম্বর মেমোরির মধ্যে ঢুকছিল। থার্ড ডাটাটা কত নম্বর মেমোরির মধ্যে ঢুকছিল? 357 নম্বর মেমোরির মধ্যে ঢুকছিল। ফোর্থ ডাটাটা 501 নম্বর মেমোরিতে ঢুকছিল। এই কোনটা, কোন ডাটাটা কোন মেমোরিতে ঢুকছে, এইটা প্রোগ্রাম কাউন্টার স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করে রাখে। স্বল্প সময় কেন? যতক্ষণ না পর্যন্ত পুরো যোগটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত সে মেমোরিটাকে ধরে রাখে। এখন কেন এই মেমোরিটাকে ধরে রাখে? আচ্ছা আমরা জানি কম্পিউটার এট এ টাইম দুইটা সংখ্যার বেশি যোগ করতে পারে না। ফলে প্রোগ্রাম কাউন্টার সিপিইউ কে বলে যে প্রথম ডাটাটা 105 নম্বর মেমোরিতে ঢুকছে, তুমি 105 নম্বর মেমোরিতে যেই ডাটা রাখা আছে, দেখো
তাহলে কম্পিউটার করবে প্রথমে 5 আর 9 কে যোগ দেবে, এই তো। এখন 5 এর ডাটাটা রাখা আছে 105 নম্বর মানে এই জায়গাটায়, আর 9 এর ডাটা রাখা আছে 219 নম্বর জায়গাটায়। সে করছে কি এগুলো সিকুয়েন্সিয়ালি ধরে রাখছে। প্রোগ্রাম কাউন্টার সিপিইউ কে বলে দেয় তুমি প্রথমে যাবে 105 নম্বর মেমোরিতে, কারণ মেমোরির মধ্যে তো লক্ষ কোটি স্লট। এখন প্রত্যেকটা স্লটেই ডাটা রাখা আছে, এখন কোন ডাটা একজনের ডাটা অন্যজনের নিয়ে দেখা গেল যোগ বিয়োগ করতেছে, তাহলে তো ঝামেলা করে যাবে। জন্য প্রোগ্রাম কাউন্টার করে কি, ওটা মেমোরি লোকেশনটাকে ধরে রাখে। ফলে এখন সিপিইউ কে সে বলে তুমি প্রথমে যাবে 105 নম্বর মেমোরির জায়গাটায়। সে চলে গেল 105 নম্বর মেমোরি, যখন 105 নম্বর মেমোরির জায়গাটায় কে 5 এর বাইনারি রাখা আছে, তাহলে সে প্রথমে করলো কি 5 এর বাইনারি 101, আর এর সামনে তো অবশ্যই 5টা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানানো হইয়ে এখানে রাখছিল। ফলে এখানে সে এই ডাটাটা সে নিয়ে আসছে। এরপরে তাকে বলা হয়েছে তুমি এরপরে যাও 219 নম্বর লোকেশনে, এরপরে চলে গেল 219 নম্বর লোকেশনে কাকে রাখা আছে, 9 কে রাখা আছে। ফলে সে 9 এর বাইনারি কত 1001, আর হচ্ছে 1 2 3 4, এই 8 বিট করে করেই তো আমার রাখছে ওই জায়গাটায়। ফলে এই প্রোগ্রাম কাউন্টার সবসময় কোনটার পরে কোন ঘটনাটা ঘটবে সেই বিষয়টা বলে দিতে। প্রথমে তুমি 105-এ যাও, 105-এর ডাটাটা তুমি নাও। এখন যদি এইটা যদি ধরে না রাখতো, দেখো প্রোগ্রাম কাউন্টার যদি এই জিনিসটা যদি ধরে না রাখতো, তাহলে আমার সিপিইউর হাতে কোটি কোটি স্লট আছে। এখন সে কোন স্লট থেকে কারে নিয়ে যোগ করবে তা সে কেমনি বুঝবে? এজন্য সিপিইউ প্রোগ্রাম কাউন্টারের সাথে যোগাযোগ করবে, ভাই আমি এখন কোনটা কোনটা নিয়ে কাজ করবো। সে বলে দেয় যে তুমি 105 নম্বর জায়গায় যাও, গেলাম ওখান থেকে ডাটা নিয়ে নাও। 219 নম্বর জায়গায় যাও, গেলাম ওখান থেকে তুমি ডাটা নিয়ে নাও। আমরা কি বুঝতে পারছি কথাগুলো? প্রোগ্রাম কাউন্টার যে এই লোকেশন গুলো তুমি ধরে রাখলো, এটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখা লাগবে? যতক্ষণ পর্যন্ত পুরো যোগটা কমপ্লিট না হয়। যোগ যখন কমপ্লিট, তখন কি এই প্রোগ্রাম কাউন্টারের এই ডাটাগুলোকে সে মুছে দিতে পারে না, কারণ এর কাজগুলো তখন কমপ্লিট। বুঝছি? তাহলে প্রোগ্রাম কাউন্টার কি সারা জীবনের জন্য তথ্য রাখলো, নাকি অল্প একটু সময়ের জন্য যতক্ষণ যোগটা করলো ততক্ষণ সেই ডাটাগুলোকে রাখলো, মানে ক্ষণস্থায়ী সেই ডাটাগুলোকে রাখলো। তাহলে এইখানে হচ্ছে কি আমার, যেহেতু সে ক্ষণস্থায়ী যেহেতু রাখছে, তাহলে এটা হচ্ছে একটা রেজিস্টার। আচ্ছা, এখন দেখো এরপরে করলো কি, এই এখন আমার সিপিইউ প্রোগ্রাম কাউন্টারের সাথে যোগাযোগ করলো। প্রোগ্রাম কাউন্টার বললো যে ভাই তুমি 105-এ যাও, 219 যাও। তাহলে প্রোগ্রাম কাউন্টার কি, প্রোগ্রাম কাউন্টারের আসলে কাজটা কি? প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে পর্যায়ক্রমিক ইনস্ট্রাকশন গুলো ধরে রাখে। পর্যায়ক্রমিক ইনস্ট্রাকশন, পর্যায়ক্রমিক, প্রথমে যাবে 105-এ, তারপরে যাবে 219-এ, তারপরে যাবে 357-তে, তারপরে যাবে 501-এ। এরকম পর্যায়ক্রমিক কোনটার পরে তুমি কোনটাকে নিয়ে যোগ করবা, প্রথমে যোগ করবে এই দুইটাকে, তারপর করবে এই দুইটাকে, এরকম করতে করতে তারপরে যাবে। পর্যায়ক্রমিক ইনস্ট্রাকশন ধরে রাখে, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে একটু, যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, পর্যায়ক্রমিক ইনস্ট্রাকশন ধরে রাখে, ক্ষণস্থায়ীভাবে ধরে রাখে। ক্ষণস্থায়ীভাবেই তো, কারণ রেজিস্টার সবসময় ক্ষণস্থায়ী ধরে রাখবে। এখন দেখো, না বুঝলে একটু প্রশ্ন করি, কিন্তু যদিও নামগুলো একটু পিকুলিয়ার টাইপের, কিন্তু কিছু করার নাই, আমাদের এগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে, মানে বিশেষ করে কাজটা, যে কোনটার কাজ কি। এখন দেখো কম্পিউটার এখন এই 105 আর 219 এই জায়গা থেকে সে হচ্ছে এই একটা ডাটা নিয়ে আসলো, এই দুইটা ডাটাকে, এই দুইটা ডাটাকে হচ্ছে সে আহ, এই দুইটা ডাটাকে সে নিয়ে এখন কি যোগ দেবে না? কারণ প্রোগ্রাম কাউন্টার তাকে কি বলছে, ভাই তুমি 105 আর 219 এই দুইটা লোকেশনে, 105 আর 219 এই দুইটা লোকেশনে 5 আর 9 রাখা আছে, এদেরকে নিয়ে হচ্ছে তুমি যোগ দাও। তাহলে এইসব যোগ দেওয়া শুরু করলো। আমরা এখনো পর্যন্ত দেখো প্রোগ্রাম কাউন্টারের কাছ থেকে সিপিইউ ঠিকানা নিল যে ভাই কোন কোন ঠিকানা কাজ করবে, ওখান থেকে ডাটা নিয়ে আসলো। এখন নিয়ে এসে সে কি করবে, এখন সে নিয়ে এসে তাকে যোগ দিবে, মানে তার যে কাজ, যোগ দিলে যোগ, বিয়োগ দিলে বিয়োগ, যেটা বলছে সেটা করবে সে। এখন দেখো যখন সে যোগ দেবে, এখন কম্পিউটারের যোগ করে সে আবার করবে কি, মেমোরিতে রাখবে না? তাহলে এই হচ্ছে আবার যোগ, যোগ দিয়ে রাখার পরের মেমোরিটা হচ্ছে এই, যোগ দিয়ে সে আবার মেমোরিতে নিয়ে রাখবে। কিন্তু ঝামেলাটা হইছে এই মেমোরি কি আটটা আটটা করে স্লটে বিভক্ত। ফলে দেখো 1 যোগ 1 2, 2 বিয়োগ 2 কি 0, সেখানে 0 নামাইলো, আর হাতে থাকলো 1। আচ্ছা, এখন এই 0 কে কি সে নিয়ে ডিরেক্ট মেমোরিতে রাখতে পারে? মেমোরি তারা বলছে কি যে ভাই 1 বিট নিয়ে আমার ধারের কাছে তুমি যেন না আসো, তুমি 8 বিট নিয়ে আসলে আসো, না আসলে তোমার দরকার নেই।
ফলে এখন সে 1 আর 1 যোগ করে একটা বিট 0 পাইছে, এখন 0 কে তো কোনো জায়গায় রাখা লাগবে, তারপরে সে সেকেন্ড বিটটা যোগ করবে। এখন 0 কে নিয়ে মেমোরির কাছে গেলে তো মেমোরি পিটারে দেবে যে আমার কাছে 8 বিট ছিল, তুমি কেন আসছো? কিন্তু আমার তো সবে আমি একটা বিট পেয়েছি, 8 বিট তৈরি করতে হলে তোমার বাকিগুলো যোগ করা লাগবে। আমি কি বুঝতে পারছি কথাটাকে? এখন আমি এই এক বিট তো আমার কোনো জায়গায় রাখিয়া তারপর আমার সেকেন্ড বিট যোগ করা লাগবে, তারপর আমার থার্ড বিট যোগ করা লাগবে। বুঝতে পারছো আমার কথাটাকে? তারপর যখন 8 বিট কমপ্লিট হবে তারপরে নিয়ে সেই ইখানে রাখবে। ফলে এইখানে আমি বুঝতে পারতেছি পুরো যোগটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটা একটা বিট ধরে রাখার জন্য আমার একটা জিনিস লাগে। যখন পুরো 8টা বিট যখন কমপ্লিট হবে তখন আমি নিয়ে মেমোরিতে রাখবো। ফলে এইখানে আমার ক্ষণস্থায়ী ভাবে একটা একটা বিট আমি যোগ করবো আর রাখবো, যোগ করবো আর রাখবো, যোগ করবো আর রাখবো। এর জন্য আমার ক্ষণস্থায়ী ভাবে আর একটা আমার রেজিস্টারের দরকার হয়। বুঝতে পারছি আমি কথাটাকে? ক্লিয়ার? আচ্ছা, এটার নাম হইছে অ্যাকুমুলেটর রেজিস্টার। এটার নাম হইছে কি আমার? অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টার করার কাজ হচ্ছে কি? অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ হচ্ছে গাণিতিক অপারেশনের ফলাফল। দেখো এটা কিন্তু গাণিতিক একটা অপারেশন, এর ফলাফল, গাণিতিক অপারেশনের ফলাফল অস্থায়ী ভাবে ধরে রাখবে। অস্থায়ী কেন? যতক্ষণ পর্যন্ত যোগটা কমপ্লিট হয় না ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে। যোগটা কমপ্লিট হওয়ার পর যখন 8 বিট পূর্ণ হবে তখন তো মেমোরি বলবে যে আমার কাছে 8 বিট রাখা যাবে, নিয়ে আসে, তখন তো মেমোরিতেই রেখে দেবে। ফলে হচ্ছে যতক্ষণ পর্যন্ত যোগটা কমপ্লিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত একটা একটা বিট যোগ করতেছে, একটা যোগ করতেছে, তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারকে গাণিতিক অপারেশনের ফলাফল অস্থায়ী ভাবে ধরে রাখে। কতক্ষণ পর্যন্ত ধরে রাখে? যতক্ষণ না পর্যন্ত এই গাণিতিক অপারেশনটা ফুলফিল হচ্ছে। যখন পুরোপুরি ফুলফিল হচ্ছে তখন হচ্ছে আর ওটারে নিয়ে সে মেমোরিতে রাখতে দিচ্ছে, সে ফ্রি হচ্ছে। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টার কি করে? এখান থেকে অস্থায়ী ভাবে এই জিরোকে সে ধরে রাখলো একটা বিট, তারপরে হাতে থাকলো এক, 1 যোগ 0 যোগ 0, তার মানে যোগফল হইছে 1। আবার এখানে 1 বেরোইছে, 1 কেনে রেজিস্টারের এই পয়েন্টে রেখে দিছি আমি। আবার এই 1 যোগ 0, এই 1 বেরোইছে, 1 কেনে আবার আমি রেজিস্টারের একটা পজিশন রেখে দিছি। এইভাবে যোগ করতে 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 যখন 8 বিট যখন পূর্ণ হবে তখন নিয়ে মেমোরিতে রেখে দেবে। তো যতক্ষণ পর্যন্ত 8 বিট পূর্ণ হইল না ততক্ষণ পর্যন্ত অল্প একটু সময়ের জন্য অ্যাকুমুলেটর রেজিস্টার এটাকে ধরে রাখবে। কথা ক্লিয়ার? বোঝা গেছে? প্রশ্ন করার পরে আমরা গিয়ে এই মেমোরি লোকেশন এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি। সো এটা এটা একটু টাফ কনসেপ্ট, তো এজন্য হচ্ছে আমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু ব্যাপারটা আমরা ওই এমসিকিউ এর জন্য আর ক খ এর জন্য হচ্ছে আমরা পড়তেছি, সো একটু স্লাইডলি লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে, তাহলে আমরা অ্যাকুমুলেটর রেজিস্টার করলো কি গাণিতিক অপারেশনের কোনো ফলাফলটাকে অল্প একটু সময়ের জন্য ধরে রাখলো যতক্ষণ পর্যন্ত ফুলফিল 8 বিট পূর্ণ হইলো। 8 বিট পূর্ণ হওয়ার সাথে সাথে মেমোরিতে নিয়ে রেখে দিল। এখন ঝামেলা মাঝে মাঝে এইরকমের একটা ঝামেলা হতে পারে। কি ঝামেলা হতে পারে? ধরো মেমোরিতে তুমি নিয়ে রাখবা এই ডাটাটাকে, কিন্তু মেমোরি অন্য কোনো কাজে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছে। মেমোরি অন্য কোনো কাজে খুব বেশি ব্যস্ত, সে এখন তোমার কাছ থেকে ডাটা নিতে পারতেছে না। দেখবা মাঝে মাঝে কিন্তু এই জিনিসপত্র হয়। যেমন হচ্ছে আহ তুমি হচ্ছে আহ ধরো কোনো একটা কি বলবো, কোনো একটা গান তুমি কম্পিউটার যদি চালাও, তুমি কোনো একটা গান ধরো কম্পিউটারে প্লে করতেছো, ওইখানে বসে তুমি যদি গানটাকে ডিলিট দিতে চাও তখন কিন্তু তোমাকে বলে দেয় যে এই গানটা কোনো একটা জায়গায় ওপেন আছে, আপনি সেইটাকে ক্লোজ করেন তারপরে গানটা ডিলিট দেন। এরকম একটা বিষয়। ব্যাপার হচ্ছে দেখো, তুমি নিয়ে এই মেমোরিতে তোমার অ্যাকুমুলেটর রেজিস্টারে 8 বিট হয়ে গেছে, এখন কি এই রেজিস্টারটা করবে কি মেমোরিতে নিয়ে রেখে দেবে, কারণ মেমোরির স্লট 8 বিট করে করে নিয়ে রেখে দেবে, শেষ। কিন্তু রাখতে গিয়ে এসে দেখছে মেমোরি এখন ডাটা গ্রহণ করতে পারতেছে না, মেমোরি এখন ডাটা গ্রহণ করতে পারতেছে না, সে অন্য কোনো কাজে খুব বেশি ব্যস্ত। তখন আমাদেরকে একটু ওয়েট করা লাগবে যে মেমোরি একটু ফ্রি হোক, তারপর আমি ডাটা রাখবো। কিন্তু খেয়াল করে দেখো, প্রোগ্রাম কাউন্টার সিপিইউ রে বলতেছে যে ভাই তুমি এই 105 আর 219 এরে যখন তোমার যোগ দেওয়া কমপ্লিট, তুমি এখন 357 আর 501 এই দুইটারে মেমোরিতে গিয়ে যোগ দাও। এখন খেয়াল করো, এখন সিপিইউ করলো কি,
যখনই এইটার যখন যোগ করা কমপ্লিট, যখন প্রোগ্রাম কাউন্টার সিপিইউ রে বললো তাহলে তুমি 357 আর 501 চলে যাও। এখন সে করবে কি 357 আর 501 গিয়ে পরের দুইটা নিয়ে যোগ করা শুরু করবে। এখন পরের দুইটা নিয়ে সে যদি যোগ করা শুরু করে 357 আর 501, তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারটা কি ফাঁকা পাওয়া লাগবে না? আমি কি বুঝতে পারছি? অ্যাকুমুলেটর রেজিস্টার তো এখনো এই দুইটার যোগফল ধরে বসে রয়েছে, মেমোরি জন্য ওয়েট করতেছে যে মেমোরি এখন অন্য কাজে ব্যস্ত, যদি হয় কখনো দুই এক টাইমে ধরো এই ঝামেলাটা হয়। আমি কি বুঝতে পারছি? তখন কি অ্যাকুমুলেটর রেজিস্টার সে পূর্বের যোগফল দিয়ে বসে রয়েছে। এখন অ্যাকুমুলেটর রেজিস্টার যদি ফাঁকা না হয়, তাহলে নতুন দুইটাকে যোগ করে আমি এক বিট করে কোথায় রাখবো? আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? এই জন্য আমাদের দুইটার মাঝখানে একটা বাফার রেজিস্টার ব্যবহৃত হয়। এটার নাম হইছে মেমোরি বাফার। ওই মেমোরি বাফার যেটা লিখছিলাম না, ওইটাই হচ্ছে বাফার রেজিস্টার। অর্থাৎ বাফার রেজিস্টার। আচ্ছা, আমরা বাফার বলি কোনটাকে? আমরা ইউটিউবে মাঝে মাঝে ভিডিও দেখতে গিয়া বাফারিং হয়, ওইটা বলি বাফার। তাহলে বাফার কি? তুমি ভিডিওটা চালু করছো কিন্তু ভিডিওটা লোড হইতে পারে নাই, তার মানে ভিডিওটা চালু হওয়া আর ভিডিওটা লোড হওয়া, তার মধ্যবর্তী জিনিসটা হচ্ছে বাফার। তার মানে দেখো, তুমি যোগফল কমপ্লিট করছো কিন্তু মেমোরিতে রাখবা সেটা রাখতে পারতেছো না। এই কমপ্লিট হওয়া আর মেমোরিতে রাখা, তার মধ্যবর্তী জায়গাটা হচ্ছে বাফার। মানে হচ্ছে বাফার মানে তো হচ্ছে মধ্যবর্তী জিনিস। তুমি ভিডিওটাই ক্লিক করছো কিন্তু এখনো লোড হয় নাই ভিডিওটা, তখনই তো বাফারিং হয়। তারপর বাফারিং হচ্ছে কি? চালু করা আর লোড হয়ে চলে আসা, এর মাঝামাঝি একটা জিনিস। তাহলে দেখো, এখন অ্যাকুমুলেটর রেজিস্টারকে ফাঁকা হইতো যখনই একটা যোগ কমপ্লিট, প্রোগ্রাম কাউন্টার বলতেছে ভাই তুমি সেকেন্ড যোগ শুরু করো। কিন্তু সেকেন্ড যোগটা শুরু করতে হইলে অ্যাকুমুলেটর রেজিস্টারকে ফাঁকা পাওয়া লাগবে। অ্যাকুমুলেটর রেজিস্টার ডাটা নিয়ে বসে রয়েছে, মেমোরি নিতেছে না তার কাছ থেকে, এখন ব্যস্ত। এখন যদি হয় কখনো, তখন মাঝখানে একটা বাফার রেজিস্টার সে ইউজ করে। সে করে কি? তার এই ডাটাগুলোকে বাফার রেজিস্টারের মাঝে ট্রান্সফার করে দিয়ে দেয়। তার এই ডাটাগুলোকে সে বাফার রেজিস্টারের মাঝে ট্রান্সফার করে দিয়ে দেয়। ফলে এখন কি, অ্যাকুমুলেটর রেজিস্টারকে এখন ফাঁকা। বুঝছি? এই বুঝতে পারতেছো? অ্যাকুমুলেটর রেজিস্টারটা এখন ফাঁকা আছে। অ্যাকুমুলেটর রেজিস্টার যখন ফাঁকা, তখন হচ্ছে কি, এখন অ্যাকুমুলেটর রেজিস্টার ফাঁকা আছে আর বাফার রেজিস্টার ডাটা নিয়ে বসে আছে যে ভাই কখন তুমি মেমোরি একটু ফ্রি হবা আর আমার এই তথ্যগুলোকে রাখবা। অ্যাকুমুলেটর রেজিস্টার যদি ফাঁকা, শুধু প্রোগ্রাম কাউন্টার বললো যে তুমি দুইটাকে যোগ করো, সে দুইটাকে যোগ করে অ্যাকুমুলেটর রেজিস্টার ফাঁকা পাওয়ার কারণে যোগটা কি সে চালাইতে পারতেছে নাকি যোগটা থেমে আছে? যোগটাকে সে চালাইতে পারতেছে। বাফার রেজিস্টার এখন ওয়েট করতেছে, অ্যাকুমুলেটর রেজিস্টার কাজে লেগে গেছে। বুঝতে পারছেন কথাটাকে? তাহলে বাফার রেজিস্টারের কাজ কি? বাফার রেজিস্টারের কাজ হচ্ছে অল্প সময়ের জন্য, মানে এই তুমি বইটা যদি একটু দেখো, বইটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, বইয়ে হচ্ছে ওইভাবেই লেখছে। এই যে দেখো, আমার প্রথমে দেখো অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা আমরা বুঝতে পারছি। মেমোরি বাফার রেজিস্টার, এটা হচ্ছে কি, বাফার শব্দ অর্থ মধ্যবর্তী অবস্থা। মেমোরি থেকে মেমোরিতে যখন ডেটা রাখা হয়, অস্থায়ী ভাবে যে রেজিস্টার অল্প একটু সময়ের জন্য জমা রাখে মেমোরিতে যাওয়ার পূর্বে, তাকে বলা হয় বাফার রেজিস্টার। আচ্ছা, তুমি তো ক্যালকুলেটরে কতগুলো যোগ লেখেই খালাস। তুমি হচ্ছে মেমোরিতে করো কি, কতগুলো যোগ দাও, যোগ দিয়ে ইচ্ছে মতো যোগ দিয়ে সমান বাটন প্রেস করো। কিন্তু ক্যালকুলেটরকে এর মাঝখানে কতগুলো ঝামেলা করতে হয়, সেই বিষয়টা একটু চিন্তা করে দেখো, আসলে বিষয়গুলো কতটা কমপ্লেক্স। আমরা মানুষজন কতটা সহজ ভাবে একটা কম্পিউটারকে ব্যবহার করি, কিন্তু এর ভেতরে আসলে কতটা জটিল কার্যপ্রণালী ফলো করে তারপর হচ্ছে তারা কাজগুলো সম্পাদন করে। বিষয়টা খুবই জটিল। এই জন্যই সিএসসি তে 4 বছর পরে, তারপরে এমএসসি পরে 1 বছর, তারপরে পিএইচডি করে 4 বছর, তারপর পোস্ট ডক করে, মানে পড়াশোনার কোনো শেষ নাই। এতটা জটিল কার্যপ্রণালী তারা ফলো করে তারপরে কাজ করে। আচ্ছা, আমরা একটু দেখি। এই গেল। আচ্ছা, ধরে নাও, এখন খেয়াল করে দেখো, এই পর্যন্ত কি আমরা প্রসিডিউর বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা, ইন্নি একটু মাইক্রোফোনটাকে অন করো তো, সামনে চলেছে। আচ্ছা, আমরা মাঝে মাঝে এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ি মোবাইলে। ধরো তুমি মোবাইলে ইউটিউবে, তুমি মোবাইলে
ইউটিউবে ধরো গান দেখতেছো, ওই গান দেখার মানে কি, সেখানে ওই ফোনের মেমোরি সিপিইউ কিছু কাজে লিপ্ত আছে। কিন্তু তুমি ধরো মোবাইলে একটা মুভি দেখতেছো অথবা ইউটিউবে কোনো একটা মুভি বা কোনো একটা নাটক তুমি দেখতেছো, তোমার ফোনের চার্জের দিকে কিন্তু কোনো খেয়াল নাই। তুমি মুভি দেখতেছো তো দেখতেছোই, তোমার ফোনের চার্জ যখন 15% বা 20%-এর নিচে চলে আসে, তখন কি ফোন থেকে তোমার একটা ওয়ার্নিং দেয় না যে ভাই এই চার্জ কিন্তু কমে গেছে? এরকম একটা ওয়ার্নিং দেয় না তোমার ফোনে? আচ্ছা এখন দেখো, তো ধরো এই ইনস্ট্রাকশনটা তুমি চালাইতেছো, তুমি যোগ করতেছো, এর মাঝখানে কম্পিউটারের চার্জ কমে গেছে, তুমি তা খেয়াল করো নাই। এখন ল্যাপটপে সবসময় দেখো চার্জ কমলে তোমার একটা লো ব্যাটারির একটা সিগন্যাল দেয় যে ব্যাটারি ইজ কারেন্টলি রানিং লো, এরকম একটা সিগন্যাল দেয়, যাতে তোমাকে বুঝাই দেয়। এখন কাউকে দেখো, যখন হচ্ছে তখন হচ্ছে কি দেখো, তোমার ওই যে ইউটিউবে তুমি ভিডিও দেখতেছো, তখন ওই সব ভিডিও টিডিও এর কাজ বন্ধ করে তোমাকে তো আগে জানানো লাগতেছে ভাই কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে, তুমি যাই করো করো, আগে কম্পিউটার চার্জটাকে তুমি দাও। ফলে হচ্ছে যখনই হচ্ছে মেমোরিতে যখনই হচ্ছে মেমোরি কোনো গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত হয়, যেমন আমার কম্পিউটারটা যখন শাটডাউন হয়ে যাবে, তো যোগ টোক তো পরের বিষয়, আগে তো ইউজারকে জানাইতে হইবে যে ভাই তুমি আগে চার্জ বসাও, তাহলে কিন্তু যোগ সব গেল তোমার। ফলে কম্পিউটারের মেমোরি যখন খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ পায়, যেমন এই শাটডাউন ঠেকানো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, শাটডাউন গেলে তো সব গেল, যোগ টোক যা করা আমরা সব গেল। ফলে শাটডাউন ঠেকানো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যখন হচ্ছে কম্পিউটারের মেমোরি খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে লিপ্ত হয়, তখন সে করে কি পূর্বের ইনস্ট্রাকশনটা, ধরো সে এই পর্যন্ত যোগ করছে, পরেরটা যোগ করার পূর্বেই ধরো মেমোরির ওই যে মানে কম্পিউটার শাটডাউনে চলে যাচ্ছে, এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি সে পায়, তখন সে করে কি কম্পিউটার সাথে সাথে পূর্বের সকল কাজটাকে স্টপ করে রেখে আগে সে ইউজারকে একটা সিগন্যাল দেয় যে ভাই তুমি কম্পিউটার কিন্তু বসাতে, কম্পিউটার গেল। ফলে ওই সময় সে এই ইনস্ট্রাকশনটাকে যেই জায়গায় থামাইয়ে রেখে গেছে, ওই শাটডাউনের সিগন্যালটা দেওয়ার পরে এসে আবার ওই জায়গা থেকেই তো তার কাজটা শুরু করা লাগবে। এখন সে কোন জায়গায় থামাইয়ে রেখে গেছিল সেই জিনিসটাকে সে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে রেখে যায়। এটা হচ্ছে স্ট্যাক পয়েন্ট রেজিস্টার। স্ট্যাক পয়েন্ট রেজিস্টারটা তাহলে কখন ইউজ হয়? কোনো একটা ইনস্ট্রাকশনের মাঝে যদি সিপিইউ অধিক গুরুত্বপূর্ণ কোনো কাজ পায় বা মেমোরি অধিক গুরুত্বপূর্ণ কোনো কাজ পায়, তখন সে পূর্বের ইনস্ট্রাকশনটাকে ইনস্ট্যান্টলি থামাইয়ে দেয়, থামাইয়ে দিয়ে সে নতুন যে গুরুত্বপূর্ণ কাজটা সেই গুরুত্বপূর্ণ কাজটা সে করে। তখন যেই জায়গায় থামাই রাখছিল সেই জায়গাটাকে সে একটা রেজিস্টারের মধ্যে অস্থায়ী ভাবে রেখে দেয় যে ভাই আমি একটু শাটডাউনের সিগন্যালটা দিয়েই এবার ব্যাক আসতেছি, তুমি একটু মনে রাখো যে আমি এই পর্যন্ত কাজ করে গেছিলাম। ফলে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে কি সে ওই কোন পর্যন্ত কাজটা করছিল ওইটাকে সে রেখে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এখানে আমরা একটু লিখে নেই স্ট্যাক পয়েন্ট রেজিস্টার, এটাকে আমরা লিখে নেই শাটডাউন এর মতো বেশি শাটডাউনের মতো বেশি গুরুত্বপূর্ণ কাজের সময় পূর্বের ইনস্ট্রাকশন অফ করে নতুন কাজ করা দরকার হয়। ক্লিয়ার? শাটডাউনের মতো বেশি গুরুত্বপূর্ণ কাজের সময় পূর্বের ইনস্ট্রাকশনকে অফ করে নতুন কাজটা তখন তার করার দরকার হয়। তখন পূর্বের কাজকে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে, তখন সে করে কি পূর্বের কাজটাকে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে রেখে, স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে কতক্ষণ রাখবে? অল্প একটু সময়, কিন্তু কারণ রেজিস্টারের কাছে খরচ থেকে ডাটা ধরে রাখা, অল্প একটু সময় রাখবে যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা দিয়ে ভাই আমি আবার আসতেছি, এরকম স্ট্যাক পয়েন্ট রেখে। ক্লিয়ার? স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে রেখে দেয় যাতে পরবর্তীতে ওই জায়গা থেকে কাজ শুরু করতে পারে।
যাতে পরবর্তীতে এসে ওই জায়গা থেকে মানে যে পর্যন্ত কমপ্লিট করছিল সেই জায়গায় এসে যাতে কাজটা শুরু করতে পারে, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারের কাজ। তাহলে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারটা শুধুমাত্র কখন কাজ করে? যখন কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজের ভেতরে লিপ্ত হয়, তখন হচ্ছে পূর্বের ইনস্ট্রাকশনটাকে থামাই রাখিয়া নতুন কাজটা সে করতে থাকে, পরবর্তীতে এসে যাতে ওই জায়গা থেকে শুরু করতে পারে, এই জন্য ওই তথ্যটাকে সে স্ট্যাক পয়েন্ট রেজিস্টারে ক্ষণস্থায়ী রেখে দেয়। সবার লেখা হয়েছে যারা যারা লিখতে চাও এইটাকে। আর এইখানেও তুমি যদি একটু দেখো বইয়ের ভেতরেও তুমি যদি একটু দেখো যে স্ট্যাক পয়েন্ট রেজিস্টার, এই যে স্ট্যাক পয়েন্টার বা স্ট্যাক পয়েন্ট রেজিস্টার, কোনো একটা কাজ সিপিইউতে প্রসেস করার সময় যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে সিপিইউ নিয়োজিত হয়, তবে পূর্বের কাজটাকে স্ট্যাকের টপে পয়েন্টারের সাহায্যে নির্দিষ্ট করে রাখা হয়। স্ট্যাকের টপে পয়েন্টারের সাহায্যে এত গুরুত্ব মানে ডিপে না যাইয়ে স্ট্যাক পয়েন্টারে রাখিয়ে তারপরে সে কাজ করে যাতে পরবর্তীতে ওই জায়গায় গিয়ে কাজ করতে পারে। বুঝতে পারছি আমি কথাটা কি? মানে স্ট্যাকের টপে বলতে স্ট্যাকের প্রথমে রাখি আসে যে ভাই তুমি এই কাজটাকে প্রথমে রাখো, আমি পরবর্তীতে এসে এই জায়গা থেকেই কাজটা শুরু করব, এইটা আবার পিছনে ফেলাই দিও না। বুঝছো? টপে মানে প্রথমে রাখে যে পরবর্তী, হ্যাঁ হ্যাঁ ওই থেকেই যেন কাজটা শুরু করতে পারি, তুমি আবার একটা পেছনে নিয়ে যাইও না, টপে রেখে দেয়। আচ্ছা, আমরা কি কার্যপ্রণালীগুলো বুঝতেছি রেজিস্টারের? যদিও জানি একটু থিওরিটিক্যাল টাইপের পড়াশোনা, হ্যাঁ, কিন্তু কিছু করার নাই। এরপরে আমরা চলে আসি ফ্ল্যাগ রেজিস্টার, অথবা এর আরেকটা নাম ছিল স্ট্যাটাস রেজিস্টার। আচ্ছা, আমরা এটা বোঝার জন্য একটু যদি এই জায়গায় চলে আসি, দেখো ধরো দেখো অ্যাকুমুলেটর রেজিস্টার মেমোরিতে ডাটা রাখতে চাইতেছে, অ্যাকুমুলেটর রেজিস্টার মেমোরিতে ডাটা রাখতে চাইতেছে কিন্তু মেমোরি বিজি, তখন কিন্তু একটা বাফার রেজিস্টারের খোঁজ করা লাগবে। এখন কম্পিউটারে তো এট এ টাইম 10-20টা 100টা কাজ চলে, ফলে বাফার রেজিস্টার গুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। এজন্য হয় কি, অ্যাকুমুলেটর রেজিস্টার অ্যাকুমুলেটর রেজিস্টারকে আগে বুঝতে হবে। ধরো আমার কম্পিউটারে 10টা আছে বাফার রেজিস্টার, এখন অ্যাকুমুলেটর রেজিস্টারের একটা বাফার রেজিস্টার দরকার, ফলে অ্যাকুমুলেটর রেজিস্টারকে খুঁজতে হবে কোন বাফার রেজিস্টারটা এখন ফাঁকা আছে, ওই বাফার রেজিস্টারটাকে সে ইউজ করবে। এই জন্য ফ্ল্যাগ রেজিস্টার করে কি, ফ্ল্যাগ রেজিস্টার সে কোন কোন রেজিস্টার ফাঁকা আছে তার একটা লিস্ট তৈরি করে। ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে সে বলে দেবে যে এখন 102 নম্বর রেজিস্টারটা এখন ফাঁকা আছে, 19 নম্বর রেজিস্টারটা এখন ফাঁকা আছে, 2 নম্বর রেজিস্টারটা এখন ফাঁকা আছে, 303 নম্বর রেজিস্টারটা এখন ফাঁকা আছে। কম্পিউটারের মধ্যে এরকমের অনেকগুলো রেজিস্টার থাকে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে এই, এখন সে একটা বাফার রেজিস্টার তার প্রয়োজন, সে করে কি ফ্ল্যাগ রেজিস্টারের সাথে যোগাযোগ করে। ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে কি স্ট্যাটাস ধরে রাখে যে কোন রেজিস্টারটা এখন কোন স্টেটে আছে, কোন রেজিস্টারটা এখন ফাঁকা আছে, আর কোন রেজিস্টারটা এখন কাজে ব্যস্ত আছে, মানে কোন রেজিস্টারটা অন্য কাজে ব্যস্ত আছে। ফলে হচ্ছে এটা স্ট্যাটাস ধরে রাখে বা ফ্ল্যাগ ধরে রাখে যে আসলে কোনটা ফাঁকা আর কোনটা ফাঁকা না। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারের যখন বাফার রেজিস্টারের প্রয়োজন পড়বে, তখন সে কি করবে, ফ্ল্যাগ রেজিস্টারে গিয়ে চেক করে নেবে আসলে কোনটা কোনটা ফাঁকা আছে। ও 303 নম্বরটা ফাঁকা আছে, সে 303 নম্বরটাকে এই 303 নম্বর রেজিস্টারটাকে নিয়ে সে ইউজ করবে। আমি কি বুঝতে পারছি কথাটাকে? তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি? ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে সে অন্যান্য রেজিস্টার গুলার স্ট্যাটাস ধরে রাখে। এই যে দেখো ফ্ল্যাগ রেজিস্টার বা স্ট্যাটাস রেজিস্টার হচ্ছে কোনো গাণিতিক বা যুক্তিমূলক নির্দেশ বা অন্য কোনো নির্দেশ নির্বাহের সময় অ্যাকুমুলেটর ও অন্যান্য রেজিস্টার সময়ের অবস্থা সংরক্ষণের জন্য, মানে এটা কি বর্তমানে ফাঁকা আছে নাকি কাজে নিয়োজিত আছে, সে কোন অবস্থায় আছে, ফাঁকা নাকি কাজে নিয়োজিত, সেই জিনিসটাকে ধরে রাখে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তাহলে ফ্ল্যাগ রেজিস্টার করে কি, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে অন্যান্য রেজিস্টারের অবস্থাটা ধরে রাখে যে কোন রেজিস্টার এখন কি অবস্থায় আছে, কে ফাঁকা আছে আর কে ফাঁকা নাই, এটা ধরে রাখে ফ্ল্যাগ রেজিস্টার বা স্ট্যাটাস রেজিস্টার। এরপরে যদি আমরা চলে যাই, ফ্ল্যাগ রেজিস্টার পর আমাদের আর আছে কি, ইনপুট আউটপুট রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার। আমি আগে একটু ইনস্ট্রাকশন রেজিস্টারটা বুঝি। ইনস্ট্রাকশন রেজিস্টার, দেখো ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে সবসময়
ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন ধরে রাখে। কারেন্ট ইনস্ট্রাকশন ধরে রাখা মানে দেখো, ধরো প্রোগ্রাম কাউন্টার করবে কি, একটা ইনস্ট্রাকশন শেষ হওয়ার সাথে সাথে সে সিপিইউ কে বলবে আর একটা ইনস্ট্রাকশন নিয়ে তুমি কাজ করা শুরু করো। এখন প্রোগ্রাম কাউন্টার কেমনে বুঝবে যে কাজটা শেষ হয়েছে নাকি হয় নাই? এজন্য ইনস্ট্রাকশন রেজিস্টার নামক একটা রেজিস্টার কাজই হচ্ছে বর্তমানে যেই ইনস্ট্রাকশন চলতেছে সে সেইটাকে ধরে রাখবে। ফলে প্রোগ্রাম কাউন্টার করে কি, এই ইনস্ট্রাকশন কাউন্টারের সাথে ইনস্ট্রাকশন কাউন্টারের সাথে যোগাযোগ করে যে ভাই কারেন্ট ইনস্ট্রাকশনটা কি শেষ হয়েছে নাকি হয় নাই। কারেন্ট ইনস্ট্রাকশন যদি শেষ হয় তাহলে প্রোগ্রাম কাউন্টার সিপিইউ কে বলে ভাই শেষ হয়েছে, তুমি সেকেন্ড কাজ শুরু করো। আর যদি কারেন্ট ইনস্ট্রাকশন যদি শেষ না হয় তাহলে প্রোগ্রাম কাউন্টার একটু ওয়েট করবে যে শেষ হোক, তারপর সে সিপিইউ কে বলবে। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার করে সবসময় কারেন্ট ইনস্ট্রাকশনটাকে ধরে রাখে, এখন কোন ইনস্ট্রাকশনটা চলতেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট দিকে চলে আসলাম, সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট রেজিস্টার। আচ্ছা, ইনপুট আউটপুট রেজিস্টারের মানে হচ্ছে, ধরো, আচ্ছা তুমি একটু বিষয় খেয়াল করো। আচ্ছা, এই জিনিসটা তোমরা যারা কম্পিউটার আর প্রিন্টার যারা ব্যবহার করো, তোমরা খেয়াল করে দেখো, একটা পিডিএফ ফাইল আছে যেটা হচ্ছে 10টা পেজের একটা পিডিএফ ফাইল আছে। তুমি কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্ট অপশন চলে আসবে। তুমি প্রিন্টে ক্লিক করে দিলে, দেখো প্রিন্টে ক্লিক করে দিলে, প্রিন্টে ক্লিক করে সিপিইউ থেকে প্রিন্টারের লাইনটা তুমি খুলে ফেলাইলে, এখন কি 10টা পেজ প্রিন্ট হবে নাকি হবে না বলতে পারো? 10টা পেজ তোমার একটা পিডিএফ ফাইলে আছে, তুমি কন্ট্রোল পি দিয়া প্রিন্ট অপশন নিয়ে আসলে আবার প্রিন্ট অপশনে ক্লিক করলা, ক্লিক করার পরে তুমি সিপিইউ থেকে প্রিন্টারের লাইনটাকে খুলে ফেলাইলা। এখন প্রিন্টার কিন্তু প্রিন্টার কিন্তু চালু আছে, কিন্তু সিপিইউ এর সাথে তার কোনো লাইন নেই। এখন এই প্রিন্টার কি এই 10টা পেজ প্রিন্ট করবে নাকি করবে না? প্রিন্ট করবে। যখনই তুমি, আমি বলি, যখনই তুমি প্রিন্ট বাটন প্রেস করছো তখন কিন্তু তুমি লাইন কানেক্টেড। প্রিন্ট বাটন প্রেস করার পরে তুমি লাইনটাকে খুলে ফেলাইছো, তার মানে এই 10টা পেজের প্রিন্ট করো এই ইনস্ট্রাকশনটা আমার অলরেডি প্রিন্টারের মধ্যে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে প্রিন্টার এখন সিপিইউর সাথে এরপরে ইনস্ট্রাকশন চলে যাওয়া মানে হচ্ছে প্রিন্টারে চলে গেছে যে তুমি এই 10টা পেজ প্রিন্ট করো, এখন তুমি কানেকশন খুলে ফেলাইছো। এজন্য এই প্রত্যেকটা ইনপুট অথবা হচ্ছে আউটপুট ডিভাইসের সাথে একটা রেজিস্টার থাকে। সেই রেজিস্টারটা করে কি, তারে এই 10টা পেজের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে 10টা পেজকে এনে এই রেজিস্টারে রেখে দিছে সাথে সাথে। এখন এখান থেকে নিয়ে নিয়ে সে প্রিন্ট করবে, এখান থেকে নিয়ে নিয়ে সে প্রিন্ট করবে। ফলে যদি তুমি সিপিইউ থেকে খুলেও ফেলাও তারপরেও এই 10টা পেজ এর ইনস্ট্রাকশনটা যাওয়ার পরে কিন্তু সে আর সিপিইউর সাথে যোগাযোগ রাখতেছে না, রেজিস্টার থেকে নিয়ে নিয়ে সে প্রিন্ট করতেছে। আমি কি বুঝতে পারছি? ফলে এইটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট রেজিস্টার। এরকম করে কিবোর্ডের সাথেও থাকে। ধরো কিবোর্ডে, এই হচ্ছে তুমি কিবোর্ড নিয়ে চিন্তা করলে, কিবোর্ডে তুমি লিখতেছো, আমার আর 1 মিনিট সময় লাগবে, কিবোর্ডে তুমি লিখতেছো কিন্তু কম্পিউটার হ্যাং করে রইছে। মানে কম্পিউটার আমাদের মাঝে মাঝে হয় না যে হ্যাং হয়ে যায়, এখন তুমি কি 1 মিনিট পরে ধরো কম্পিউটারের হ্যাং আবার ঠিক হলো, এখন তুমি কিবোর্ডে 1 মিনিটে যা লাগছো সব তুমি আবার ফ্রি লাগবা? অবশ্যই না। কিবোর্ডের সাথে একটা রেজিস্টার লাগানো থাকে, তুমি যখন যেই বাটন প্রেস করো সেটা প্রথম রেজিস্টারে যায়, রেজিস্টার থেকে ধীরে ধীরে ওটা সিপিইউর মধ্যে যায়। ফলে তুমি লিখতেছো, ওদিকে কম্পিউটার হ্যাং, ফলে কম্পিউটার কোনো ডাটা নিতে পারতেছে না, কিন্তু তুমি যা লিখতেছো এই রেজিস্টারে গিয়ে সেগুলো থাকতেছে। ফলে এইগুলো পরে যখন হ্যাং ঠিক হবে তারপরে গিয়ে এখানে থাকবে, কম্পিউটারের মধ্যে চলে যাবে। ফলে এইখানে থাকে আমাদের ইনপুট আর আউটপুট রেজিস্টারটা এই কাজটা করে। তাহলে প্রত্যেকটা ইনপুট আউটপুট যন্ত্রের সাথে একটা ইনপুট আউটপুট রেজিস্টার যুক্ত থাকে, যা হচ্ছে ক্ষণস্থায়ীভাবে অল্প একটু সময়ের জন্য ডাটাকে ধরে রাখে। যতক্ষণ পর্যন্ত প্রিন্ট হওয়া কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ধরে রাখতেছে অল্প একটু সময়ের জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত এই কম্পিউটারের হ্যাংটা ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত অল্প একটু সময়ের জন্য ধরে রাখে। আমি কি বুঝতে পারছি? সব রেজিস্টারই কিন্তু অল্প একটু সময়ের জন্য ধরে রাখে। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা এই কাজের ভিত্তিতে যে কটা রেজিস্টার আছে সব কটা রেজিস্টার আমরা হচ্ছে একবার রিডিং করবো কোনটার কাজ কি, জাস্ট কোনটার কাজ কি। ক্লিয়ার? ওকে। আর নেক্সট ডেতে হচ্ছে আমি আশা করি পুরো আমাদের চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। কাউন্টার